আমরা আপনি জানেন যে একটি নৃশংস ঘটনা ঘটেছে, এবং এই নৃশংস ঘটনা বলতে যে আমরা দেখলাম যে আমরা মানে প্রকাশ্যে আমরা একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হলো। আমরা কি আদিম যুগে ফিরে গিয়েছি? এই যুগে এসে পাথর দিয়ে পিটিয়ে প্রকাশ্য মানুষকে হত্যার অভিযোগ এসেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এসব হত্যাকাণ্ড কেন ঘটছে আপনি কি মনে করেন? এবং মানে আমি আপনার মন্তব্যটা জানতে চাই সাকিব। ধন্যবাদ টিটো ভাই। তো আমি আসলে যখন সৌদি আরব থেকে যখন আমি ফিরছিলাম, আমার ট্রানজিট ছিল দুবাই এয়ারপোর্টে। আমি যখন দুবাই এয়ারপোর্টে বসেছিলাম তখন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন ফায়ার সামি ভাই তিনি এই ঘটনাটা ঘটার একদম তাৎক্ষণিক ভাবেই আমাকে তিনি এটার যে ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ এবং পুরো তথ্যগুলো আমাকে কিন্তু সবাই আগে তিনি পৌঁছে দিতে পেরেছেন। এবং আমি যখন এগুলো দেখলাম এয়ারপোর্টে বসে, আমার কাছে অবাক বিষয়, আমি বিস্মিত হয়ে যাচ্ছিলাম যে এটা কি সম্ভব। আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না এই গ্লুসাম ভিডিও বা এই ফুটেজ গুলো দেখে। তো পরবর্তীতে আমি যখন এই বিষয়টা নিয়ে আরেকটু অনুসন্ধান করলাম, তো করে যেটা জানতে পারলাম যে এখানে মূলত আসলে এই মিটফোর্ড এলাকার যে একটা ভাঙারি ব্যবসার যে নিয়ন্ত্রণ, সেটা নিয়ে এই লালচাঁদ ওরফে সোহাগ নামের এই ব্যক্তি, তার সাথে তার যে প্রতিপক্ষ গ্রুপ, সেটা হচ্ছে আপনার বিএনপির 30 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মাহিন এবং চকবাজার থানার ছাত্র দলের সদস্য সচিব অপু দাস। এই মূলত অপু দাস এবং এই মাহমুদুল হাসান মাহিনের সাথেই কিন্তু আপনার এই লালচাঁদ ওরফে সোহাগের একটা দ্বন্দ্ব ছিল। এই স্ক্র্যাপ মেটালের যে ব্যবসা বা এই ভাঙ্গারি যে ব্যবসা, এগুলো নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, যেখানে কে নিয়ন্ত্রণ নেবে। যেহেতু আপনি জানেন যে এখন যেহেতু আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় নেই, প্রতিবাদী আওয়ামী লীগের পতন ঘটেছে, তো আগে তো এই ব্যবসাটা আসলে মিটফোর্ড এলাকাতে আপনার নিয়ন্ত্রণ করতো কারা? এটা আগে নিয়ন্ত্রণ করতো তখনকার যে হাজি সেলিমের যে গুন্ডা মাস্তান যারা ছিল, তারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করতো। এবং এই যে ব্যক্তিটাকে নৃশংসভাবে হত্যা করা হলো, এখন অনেকেই নানাভাবে বের করার চেষ্টা করছে যে এই সোহাগের সাথেও তো হাজি সেলিমের সংশ্লিষ্টতা ছিল, তো এখন তাকে মারা হয়েছে, সে নিজেও সন্ত্রাসী ছিল, তো তাকে নিয়ে কেন এত মায়া কান্না। এভাবে এই হত্যার ঘটনাটাকে অনেকে কিন্তু উল্টো ভিকটিমকে ব্লেম করার চেষ্টা করছে। তাই মনে করি এটাও কিন্তু ঠিক না। আমাদের আসলে সবকিছু একটা নির্মহ দৃষ্টিতে দেখা উচিত, যে একজন মানুষকে এভাবে পৈশাচিক ভাবে হত্যা করা হলো। এখন সে মানুষ, সে হাজি সেলিমের লোক হোক আর যেই হোক, যারা তাকে হত্যা করেছে, সে বিএনপির লোক হোক আর জামায়াতের লোক আর যেই হোক, আমাদেরকে খারাপ কাজের নিন্দা করতে হবে। এখন এখানে ফুটেজে স্পষ্ট করে দেখা গিয়েছে যেটা বিএনপির লোকজন এভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। অতএব এখন আমি এই ঘটনাতে বিএনপিকে ডিফেন্ড করার কোনো উপায় নেই। আমাদের বর্তমানে এই গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে আমরা বলবো যে হাসিনার পতনের ক্ষেত্রে বিএনপির একটা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা ছিল, এবং আগামীতেও বিএনপি আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসার ক্ষেত্রে একটা অত্যন্ত বড় হকদার। তাদের অত্যন্ত বেশি জনসমর্থন রয়েছে এবং এই কারণে কিন্তু জনগণের প্রত্যাশাও তাদের কাছে অনেক বেশি। তো সে প্রেক্ষিতেই যখন আমরা দেখি যে বিএনপির 30 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সাবেক একজন সভাপতি এবং তার সাথে চকবাজার থানার ছাত্র দলের একজন সদস্য সচিব, তারা মিলিত হয়ে এভাবে পৈশাচিক কায়দায় একদম ব্রড ডে লাইটে তারা একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করে, পাথর দিয়ে মেরে হত্যা করে, এটাকে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না। এবং এটার থেকে এখান থেকে বিএনপি কোনোভাবেই দল হিসেবে তারা দায় থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে না। একটা কলঙ্ক, একটা কালিমা তাদের লেগে গিয়েছে যে তাদের দলের নেতাকর্মীরা এভাবে পৈশাচিক কায়দায় মানুষকে পিটিয়ে হত্যা করেছে। তো এটা বিএনপি তাৎক্ষণিকভাবে যেটা করেছে, তারা কিন্তু এই দুই ব্যক্তি তাদেরকে তারা বহিষ্কার করেছে। এছাড়া তাদের আসলে কি বা করার আছে? কারণ আপনি দেখেন এখন তো আসলে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই। আজকে যে আইন শৃঙ্খলার এই অবস্থা, যে দিনের বেলায় এভাবে মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে, আসলে যদি বিএনপি ক্ষমতায় থাকতো এটার কিন্তু কনসিকুয়েন্স অন্যরকম হতো। তখন আপনি বলতে পারতেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় মদদে এই কাজগুলো করছে। এখন কিন্তু ওটা বলার সুযোগ নেই। এখন বিএনপি বরঞ্চ বলতে পারে যে কি ধরনের একটা সরকার ক্ষমতায় আছে, 1 বছর হতে চললো যে তাদের আমলে এ ধরনের কর্মকাণ্ড করে মানুষ পার পেয়ে যায়। সে বিএনপি হোক আর যেই হোক, বিএনপি তো সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নিতে পারে, যেটা বিএনপি নিয়েছে। এছাড়া বিএনপিকে আপনি আর কি ব্লেম দিবেন এই ঘটনার প্রেক্ষিতে? বিএনপি ব্যবস্থা নিয়েছে তাদের যতটুকু করার পসিবল, কিন্তু আপনাকে এট দ্য সেম টাইম এটাও দেখতে হবে যেখানে ক্ষমতায় বসে আছে কিন্তু ডক্টর ইউনূসের সরকার এবং একজন ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন মিস্টার জাহাঙ্গীর, যিনি এই ক্ষমতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদটি ধরে এতদিন ধরে তিনি কি করলেন? তার সময় আমরা এই তথাকথিত একটা যে মব ভায়োলেন্সের যে একটা একটা প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, এটা থেকে তো তিনি তার দায় মুক্ত করতে পারবেন না। একটা বেফাস মন্তব্যের কারণে আপনি দেখেন ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতো একজন ভদ্রলোক, তাকে তাৎক্ষণিকভাবে কিন্তু তাকে চাকরি তাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ছেড়ে তাকে কিন্তু ওই নৌ পরিবহন উপদেষ্টা হতে হয়েছে। মানুষ তার একটা বেফাস মন্তব্য নিতে পারে নাই। আর সেখানে এই জাহাঙ্গীর সাহেবের সময় আপনি দেখেন একের পর এক তিনি বেফাস মন্তব্য করছেন,
একে পরে এক আইন শৃঙ্খলা পরিণতির এই ধরনের যাচ্ছে তাই অবস্থা হচ্ছে, কিন্তু এই লোকটা বহাল তবিয়তে রয়ে গিয়েছে। আবার আইজিপি পদে আপনি এমন একজন লোককে রেখেছেন যে লোক অনেক আগে রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, বয়স্ক একজন মানুষ, তাকে রিটায়ারমেন্ট থেকে ফিরে এনে তাকে আপনি আইজিপি বানিয়ে দিয়েছেন। এই ব্যক্তিও কিন্তু আইন শৃঙ্খলার কোনো ধরনের রক্ষা করতে কোনো ভূমিকা রাখতে পারছে না। তো আমি মনে করি যে এখানে আপনি বিএনপি কে যেভাবে আমরা সমালোচনা করছি, এট দ্য সেম টাইম আমাদেরকে কিন্তু এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিরও সমালোচনা করতে হবে। তাদের সময় কি করে দিনের আলোতে এভাবে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা যায়, এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি করছে যে তারা 11 মাসেও আইন শৃঙ্খলার কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে পারেনি। তো আমি আসলে এই বিষয়টাকে, এই যে ভাঙ্গারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যে এই ঘটনাটা ঘটলো, আমি এটার প্রেক্ষিতে আমি মনে করি যে এটার জন্য অবশ্যই বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে বসতে হবে এবং ভাবতে হবে যে এখন এই নির্বাচনের আগে এই যে বিএনপির এই লোকগুলো যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, যাদের বিরুদ্ধে যে ধরনের বর্বরতার অভিযোগ আসছে, এটা তো দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তো এখন দলের ভাবমূর্তি টিকিয়ে রাখতে হলে আসলে বিএনপিকে এই ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর একটা অবস্থায় যেতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে যে কারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু নির্বাচনের আগেই যেভাবে মানে বিএনপিকে একটা অর্গানাইজড ওয়েতে কালিমালিপ্ত করা হচ্ছে, এটা কিন্তু বিএনপির জন্য একটা ট্র্যাপ, এবং এই ট্র্যাপে পড়ে কিন্তু বিএনপি কিন্তু আস্তে আস্তে কিন্তু নিজেদের যেটা জনপ্রিয়তা সেটা কিন্তু একটা মানে ক্ষয়িষ্ণু হতে থাকবে। তো বিএনপিকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে, এবং কেন সজাগ থাকতে হবে সেজন্য আমি আরো দুটো ঘটনার উল্লেখ করতে চাই এখন। ঘটনা এক, সেটা হচ্ছে এই একই সময় অর্থাৎ এই শুক্রবারের কথা আমি বলছি, শুক্রবারে চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমান মসজিদেও একটি মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটেছে। সেখানে মসজিদের ইমাম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করা সম্মানিত আলেম ইমাম নুরুল আমিন মাদানী, তিনি খুতবা দিচ্ছিলেন, এবং সেই খুতবার বিষয়বস্তু পছন্দ না হওয়াতে কিন্তু একজন ব্যক্তি, যাকে আমরা বলতে পারি যে তৌহিদি জনতা, কেউ কেউ বলছে যে এই ব্যক্তি জামায়াতের আদর্শে বিশ্বাসী। এখন কথা হচ্ছে যেহেতু প্রমাণ নেই যে উনি আসলে জামাত করেন কিনা, আমি তাকে জামাত ট্যাগ আমি লাগাবো না, কিন্তু কথা হচ্ছে যে তিনি তৌহিদি জনতা। এখন এই যে তৌহিদি জনতা, তিনি কি করলেন, তার খুতবা পছন্দ হয়নি, তিনি একদম খুতবার মাঝখানেই চাপাতি দিয়ে এই বয়োজ্যেষ্ঠ ইমামের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এবং আজকে আমি আপনার সাথে এই লাইভে আসার আগে যেটা জানতে পারলাম যে এই ইমাম নাকি তিনি মারা গিয়েছেন। এখন দেখেন, একটা মসজিদের মিম্বরে কখনো ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা কি এই বাংলাদেশে আপনি হাসিনার আমলেও দেখেছিলেন? আমরা দেখিনি, আমার জানার মতে নাই যে হাসিনার আমলেও এভাবে একজন মানে ইমাম খুতবা দেওয়া অবস্থায় তার খুতবা পছন্দ হয়নি, তাকে পিটিয়ে মেরে ফেলেছে, কুপিয়ে মেরে ফেলেছে, ঘটনা কিন্তু ঘটে নাই, কিন্তু এই ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এবং এই যে বিল্লাল নামের এই যে আক্রমণকারী ব্যক্তি, এখন একে আপনি তৌহিদি জনতা বলেন আর যাই বলেন, এরা কিন্তু এখন এই দেশটাকে এই মবের রাজত্ব কায়েম করছে। এখন দেখেন, এটা নিয়ে কিন্তু অনলাইনে কোনো টু শব্দ নাই। আপনি দেখেন যেভাবে আপনার অনলাইনে কাভারেজ দেওয়া হচ্ছে এই মিটফোর্ড এলাকার এই ঘটনাটাকে, এভাবে কিন্তু এই একজন ইমাম সাহেবকে যেভাবে কুপিয়ে মেরে ফেলা হলো, এটা নিয়ে কিন্তু এরকম কাভারেজ নাই। কারণ কাভারেজটা কেন নেই? কারণ বিএনপি হচ্ছে অনলাইনে অত্যন্ত দুর্বল একটা দল। আপনি ভোটের ক্ষেত্রে বিএনপি কে অনেক শক্তিশালী দল মনে করতে পারেন, কিন্তু আপনি এই অনলাইনের জগতে বিএনপির কিন্তু কোনো অস্তিত্বই নাই। আপনি দেখেন এই যে অনলাইনে আমাদেরকে যে গালাগালি করা হয়, কারা করে? আমরা যাদেরকে বলি যে আল বটর বাহিনী, এই বটর বাহিনী দেখেন, এই বট বাহিনী, এরা কিন্তু অনলাইনে এতটাই সক্রিয় যে আপনি দেখেন যে এই মসজিদের ইমাম সাহেব তাকে যে কুপিয়ে মারা হলো, এই ঘটনাটাকে কিন্তু সেভাবে লাইমলাইটে আসতে দেওয়া হচ্ছে না। এই বটর বাহিনী কিন্তু এখানে খুব অ্যাক্টিভ আছে। কারণ কি? কারণ এখানে এই বটর বাহিনী তো জানে যে এখানে বিএনপি কে তো আপনি ওই টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজ বা বিএনপির লোকরা এটা করেছে এটা বলার সুযোগ নেই। কারণ যেহেতু এখানে আপনার এই হামলার সাথে এই আমরা তৌহিদি জনতা বা জামায়াতের সম্পৃক্ততা আছে বলেই কিন্তু অভিযোগ উঠেছে। তো সেজন্য এই ঘটনা দেখবেন ওইভাবে আলোচিত হচ্ছে না। ঠিক একইভাবে আপনার খুলনায় যে সাবেক যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমানকে যে গুলি করে পায়ের রক কেটে হত্যা করেছে কিছু মানুষ, এটা নিয়েও দেখবেন কোনো আলোচনা নেই। কেন আলোচনা নেই? কারণ আমরা জানি যে বাংলাদেশে পায়ের রক কেটে কারা মানুষকে হত্যা করতে পারে। এখন এই যে জুম্মার নামাজের আগে এই একই সময় এই যে দৌলতপুর থানাধীন যে মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় এই ঘটনাটা যে ঘটলো, এটাই কিন্তু আপনি দেখবেন যেতে আলোচনা হচ্ছে না। ঠিক একইভাবে যেভাবে ইমামের এই ঘটনাটা আলোচনা হয়নি, এই একইভাবে এই মাহবুবুর রহমানকে যে গুলি করে হত্যা করা হলো বা পায়ের রক কেটে দেওয়া হলো তার মৃত্যু নিশ্চিত করার জন্য, এটা নিয়ে আলোচনা হচ্ছে না। কারণ এটা নিয়ে আপনি যদি আলোচনা করতে চান তাহলে আপনি বিএনপি কে কালিমালিপ্ত করতে পারবেন না। কারণ অভিযোগ উঠেছে যে এখানে আপনার ওই জামাতেরই সংশ্লিষ্টতা রয়েছে। কারণ রক্কাটা পার্টি হিসেবে তো আমরা জামাত ইসলাম কি চিনি। এখন এই রক্কাটা পার্টি তারা আপনার ওই তাদের সদস্যরা যদি মসজিদের মিম্বরে ইমামকে কুপিয়ে হত্যা করে, ওটা নিয়েও ঠিকভাবে আপনি মিডিয়াতে বা আপনি আমাদের এই যে অনলাইন জগতে ওরকম ট্র্যাকশন পাবেন না। একইভাবে আপনি খুলনায় একজন যুবদল নেতা তার রকেটে তাকে মেরে ফেললো, ওটা তো আপনি ওরকম ট্র্যাকশন পাবেন না। বা আপনার ওই যে লেংটু সুলেমান, যে আপনি দেখবেন লেংটু সুলেমান কিন্তু মিটফোর্ডের এই ঘটনাটাকে নিয়ে ভিডিও বানাতে পারবেন, কারণ ওটা নিয়ে আপনি বিএনপির বিরুদ্ধে থাম্বনেল দিয়ে সুন্দর করে কাহিনী বানাতে পারবেন। কিন্তু আপনি এই মসজিদের মিম্বরে যখন ইমামকে হত্যা করা হয় বা যখন খুলনায় একজন যুবদল নেতার পায়ের রক কেটে দেওয়া হয়, ওটা নিয়ে কিন্তু লেংটু সুলেমানের দলরা ভিডিও বানাবে না। কারণ ওটা নিয়ে ভিডিও বানাতে গেলে তো তাদের ওই যে এনসিপি বা জামায়াত বা যে উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বে, তো ওটা তো তারা করবে না।
এখন আমার কথা হচ্ছে কি, আমাদের জনগণ যারা রয়েছেন, দেশবাসী যারা রয়েছেন, তাদেরকে অত্যন্ত সচেতন ভাবে কিন্তু এই যে একটা ক্রিটিক্যাল টাইম আমরা অতিবাহিত করছি, এই সময় আমাদেরকে বুঝতে হবে যে কে কোন দিক থেকে কোন খেলাগুলো খেলছে। এই যে আপনি ল্যাংটা সোলেমানের যে থাম্বনেল গুলো দেখালেন, এই প্রতিটা থাম্বনেলের মধ্যে দেখবেন খালি বিএনপি বিএনপি, বিএনপির খবর কে খুলছে, বিএনপি কবে পাদ মারছে, বিএনপি কবে হাগা দিছে। আপনি দেখবেন একটা থাম্বনেলের মধ্যে খালি বিএনপি কেন্দ্রিক থাম্বনেল। ও দেখবেন একটা থাম্বনেলের মতো লিখবে না যে এনসিপি এটা করছে, এনসিপি ওইটা করছে, বা জামায়াত ইসলাম এটা করছে। ওটা সে করবে না, কারণ তার কাছে হচ্ছে যে এখন ওই জামায়াতে ইসলাম বা ওই এনসিপি যদি ক্ষমতায় যেভাবে বসে আছে, হ্যাঁ আমি সচেতন ভাবেই বলছি, ক্ষমতায় জামায়াতে ইসলাম আর এনসিপি বসে আছে। আপনি বলেন বা আপনি স্বীকার করেন বা না করেন, ক্ষমতার মধ্যে এনসিপি আর জামায়াতে ইসলামী বসে আছে এবং হালুয়া রুটি তারা ভোগ করতেছে, কারণ তারা এখন সরকারি দল। এখন এই সরকারি দলের মধ্যে তো আপনি জানেন যে লেংটু সোলেমানের অত্যন্ত প্রিয় ওই খলিল ভাই আছে। তো এখন লেংটু সোলেমানরা তো জানে যে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত তাদের একটা প্রভাব থাকবে। তো এখন যদি বিএনপি ক্ষমতায় আবার চলে আসে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে, তখন তো লেংটু সোলেমানের যে এখন যেটা রাম রাজত্ব চলতেছে, এই রাজত্ব তো তার চলবে না। তো সে কারণে এখন সে মনে করেন ওই যে কোনো ঘটনাকে তার মতো করে টুইস্ট করবে। আপনার এই যে মিটফোর্ড এলাকার ঘটনা, এটাকে সে তার মতো করে টুইস্ট করবে। আবার দেখেন আপনার ওই যেখানে একটা ইমাম সাহেবকে হত্যা করা হলো, বা খুলনায় যে একজনের পায়ের রক কেটে হত্যা করা হলো, এখানে দেখবেন এই লেংটু সোলেমানরা চুপ থাকবে। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে লেংটু সোলেমানদের যে এই কারসাজি, বা এই যে অনলাইনে তাদের যে একটা আধিপত্য, বা অনলাইনে তাদের যত জনপ্রিয়তা, এবং এই জনপ্রিয়তাকে পুঁজি করে তারা যে মানুষকে কনফিউশনে ফেলছে, বিভ্রান্ত করছে, এই বিষয়টা আমি মনে করি যে এখন আমাদের এই যারা সচেতন জনগণ, তাদেরকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। আপনি অন্ধের মতো যদি এখন একটা ঘটনা দেখেই খালি বলেন যে হ্যাঁ বিএনপি খুব খারাপ, বিএনপি চাঁদাবাজ, বিএনপি এই করে সেই করে, এবং এই বিএনপি ব্যাশিং এর একটা রূপ দেন, তাহলে দিন শেষে যেটা হবে কি, আমরা আসলে ওই যে একটা নির্বাচনের আশা করছিলাম না, যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে একটা সরকার আসবে, সেটা কিন্তু আর হবে না। কারণ এরাও এটাই চায় যে আপনি বিএনপি কে বেশি বেশি করে গালি মারেন, এই অজুহাতটা নিয়ে আপনি তখন নির্বাচনটাকে পিছিয়ে দেন, তারপরে আপনি ক্ষমতার যে একটা মজা পেয়ে গিয়েছেন, এই মজাটা উপভোগ করতে পারেন। এখন এই লেংটু সোলেমান, লেংটু সোলেমানের খলিল ভাই, এই গম, এরা চাচ্ছে আসলে যে কোনো একটা ক্যাওস তৈরি করে, বা যে কোনো একটা অস্থিরতা তৈরি করে, বা যে কোনো একটা এরকম কাহিনী দিয়ে ক্ষমতাটাকে প্রলম্বিত করতে, ক্ষমতার হালুয়া রুটিটা আরো বেশি দিন করে ভোগ করতে। তো জনগণকে এটা বুঝতে হবে যে হ্যাঁ বিএনপি যেটা খারাপ কাজ করছে আমরা অবশ্যই সমালোচনা করব, আমরা বিএনপির বিরুদ্ধে অবশ্যই কথা বলবো, যেটাতে আমরা অন্যায় দেখবো, অবিচার দেখবো, মানুষকে পাথর দিয়ে হত্যা করা হচ্ছে, এগুলিতে অবশ্যই সমালোচনা করব। কিন্তু ওই সমালোচনা করতে গিয়ে যেন আমরা আবার অন্যদিকে এই লেংটু সোলেমানদের মতলববাজিটা যেন আমরা ভুলে না যাই, ওটার দিকে আমাদেরকে চোখ কান খোলা রাখতে পারবে। তো এই জন্য আমি ইন সামারিতে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আমি এটা নিয়ে এটাই বলবো যে এই যে বা যারা এখন এই বিষয়গুলোকে পুঁজি করে বিএনপি কে একমাত্র টার্গেট করে একটা ব্যাপারটা থাম্বনেল বানাচ্ছে, একটা ব্যাপারটা ভিডিও বানাচ্ছে, একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। এবং এই যে বিএনপির কবর খুঁড়তে যারা চাচ্ছে, তারা যে আসলে আমাদের গণতন্ত্রের কবর খুঁড়তে চাচ্ছে, জনগণের ভোটের অধিকারের কবর খুঁড়তে চাচ্ছে, এটা যেন আমরা বুঝতে পারি। এবং এ ধরনের মোনাফেক, এ ধরনের মানে মোনাফেকি যারা করে বেড়ায় এবং অনলাইনে যারা পীর সেজে জনগণকে বিভ্রান্ত করছে, এই লেংটু সোলেমানদের ব্যাপারে যেন আমরা সচেতন থাকি। কারণ এদের একমাত্র টার্গেট হচ্ছে আমাদের ভোটাধিকারকে কবর দিয়ে দেওয়া। তারা বিএনপির কবর খুঁড়তে চাচ্ছে না, তারা চাচ্ছে জনগণের ভোটের অধিকারকে কবর খুঁড়ছে। এটা যেন আমরা মাথায় রাখি। ধন্যবাদ সাকিব। এর সাথে একটা জাস্ট আমি সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই মানে আমি তো ঢাকায়, আজকে সারাদিন দেখলাম রাত থেকে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মিছিল হচ্ছে, বড় বড় মিছিল করছে। এবং আমি নিশ্চিত, আমি খবর নিয়ে দেখলাম এই প্রত্যেকটি মিছিলের নেতৃত্বে জামাত শিবির, মানে পিছনে আছে জামাত শিবির। এখন একটা প্রশ্ন, তাদের দাবিটা হচ্ছে যে আজকে পুরো নিউজ ট্রেন্ডিং ছিল হচ্ছে তারেক জিয়াকে কাছে জবাব চাচ্ছে, এই হত্যাকাণ্ডের জবাব চাচ্ছে, এবং অশ্লীল ভাষায় তারেক রহমানকে তারা গালাগালি করেছে, অশ্লীল ভাষায় গালাগালি করছে এবং স্লোগান দিচ্ছে। এখন প্রশ্ন আমার সাকিব, আমি আপনার কাছে একটু জানতে চাই এটা, যে আমরা আওয়ামী লীগের আমলে যদি মানে বিএনপির মধ্যে সিম্পলি যে কোনো একটা দুর্ঘটনার জন্য দায়ী আপনি করলেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, যেটা আমি গতকালকে আমি আমার টক আমি আমার টেকে আমি বলেছি, এবং আমি মনে হয় একমাত্র ব্যক্তি এই বাংলাদেশে, আমার কাছে মনে হয়, আমি গতকাল রাতে যেহেতু বলছি, আমি প্রথম যে আমি প্রশ্ন করেছি এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি। আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি মানে দেখলাম না যে এই কোন এই যারা মিছিল করছে তাদের স্লোগান যে ডক্টর ইউনূস
জবাব চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আরে বাবা, বিএনপি তো ক্ষমতায় নাই এখন, তারেক জিয়ার নিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং তার মানে এখানে মানে অশ্লীল ভাষায় তাহলে এখান থেকে আমরা কি বুঝি যে এখানে কি কোনো সাবোটাস হচ্ছে সাকিব? এখানে কি বিএনপি কি আসলে, হ্যাঁ বিএনপির তো অনেক দোষ, আমি তো জানি বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপির লোকরা চাঁদাবাজি করছে, আপনি বললেন যে তাদেরকে বহিষ্কার করছে, আমি মনে করি বহিষ্কার পর্যন্ত না, এবং তাদেরকে আমি এর আগেও বলেছি পাকড়াও করছে না কেন বিএনপি? বিএনপির তো সেই সামর্থ্য আছে, পাকড়াও করে পুলিশকে সাপোর্ট করছে না কেন, এটা আমি দাবি করেছি। কিন্তু এখন দেখলাম সারাদিন বিএনপির বিরুদ্ধে কে বলে মিছিল, একটা মিছিল দেখলাম না যে জবাব চাই প্রফেসর ইউনূস প্রকাশ্যে এভাবে আদিম যুগের মতো কেন হত্যা করা হলো, একজন একটা মিছিলে আমি স্লোগান দেখলাম। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি এই ব্যাপারে যেটা বলবো যে বিএনপি যখন ক্ষমতায় ছিল টিটো ভাই, আপনার তখন মনে আসে যে অপারেশন ক্লিন হার্ট নামে একটা অপারেশন তারা চালিয়েছিল র্যাবকে দিয়ে, এবং সেই সময় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়েছিল বিএনপির নেতাকর্মী যারা, তারা যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে আপনার জনগণকে মানে ভীতির মধ্যে রাখার অভিযোগ ছিল। যেমন একজনের নাম তো বলতেই হয় যে নারায়ণগঞ্জের ডেভিড, আপনারা তো মনে আছে নারায়ণগঞ্জের ডেভিডের মতো একজন ব্যক্তি, সেও কিন্তু এই অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে মারা গিয়েছিল। তা আমরা আসলে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না, কিন্তু আমরা দেখেছি যে অতীতে কিন্তু বিএনপি তাদের দলের এইসব যারা মানে কুলাঙ্গার বা যারা এ ধরনের মানে জনগণের মনে ভীতি সঞ্চয় করে বা চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে কিন্তু অ্যাকশন নিয়েছিল, অতীতে আমরা দৃষ্টান্ত দেখেছিলাম। কিন্তু ওটার আপনার প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে যে তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের রাষ্ট্রের যে ফোর্স গুলো তাদের নিয়ন্ত্রণে ছিল, তাদেরকে দিয়ে তারা কিন্তু নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো। এখন তো বিএনপির সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়, বিএনপি তো আসলে এখন ক্ষমতায় নেই, পুলিশ তো আর বিএনপির কথায় চলে না। পুলিশের আইজিপি বাহারুল আলম তিনি একজন সরাসরি জামাতের লোক, আমি অন রেকর্ড আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে বাহারুল হচ্ছে জামায়াতের লোক। এই বাহারুল হচ্ছে কি আপনার লেংটু সোলাইমানের বন্ধু। যারা আমার কথা বিশ্বাস করেন না তারা লেংটু সোলাইমানের আগের ভিডিও গুলো দেখেন, লেংটু সোলাইমান সরাসরি এই বাহারুলকে সমর্থন দিয়েছে, কারণ বাহারুল কিন্তু পেশায় একজন ডাক্তার। আইজিবির কথা বলছেন? জি, আইজিবি বাহারুল আলমের কথা আমি বলছি। তাই আইজিবি বাহারুল আলম তাকে প্রশংসা করে কিন্তু এই লেংটু সোলাইমান ভিডিও বানিয়েছিল। এখন আইজিপি বিএনপির পক্ষে না, স্বরাষ্ট্র উপদেষ্টা সে কার পক্ষে তো ভালো করেই জানেন যে একটা ধ্বজভঙ্গ লোক, তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে, যার কোনো মেরুদণ্ড বলতে কিছু নাই। এখন আপনি দেখেন সেনাবাহিনী, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেনাবাহিনী কি করছে? তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কি প্রয়োগ করলো? এই যে দেশের যে এ ধরনের একটা অবস্থা চলছে, আইন শৃঙ্খলার যেরকম নাজুক অবস্থা, সেনাবাহিনীকে তো আমরা সেভাবে দেখছি না তাদের পাওয়ারটা এক্সারসাইজ করতে, তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা তারা এক্সারসাইজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। করলে তো এরকম নাজুক অবস্থা আইন শৃঙ্খলার হয় না। এখন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকা একটা সেনাবাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। আপনার একটা পুলিশের আইজিপি রয়েছে যে একটা জামায়াতপন্থী মানুষ, তার পুলিশ বাহিনী তারা 11 মাস হয়ে গেল এখনো ওই তারা সংগঠিত হতে পারছে না ঠিক মতো, জনগণের আইন শৃঙ্খলা রক্ষা তারা ভূমিকা রাখতে পারছে না। একটা ব্যর্থ অযোগ্য লোককে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রেখেছেন, যার কোনো কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই, সে কোনো কিছু করতে পারছে না। এখন আপনি কি করছেন? তাদেরকে সমালোচনা না করে আপনি ওই বিএনপি সবকিছুতে বিএনপি সমালোচনা করছেন, এজ ইফ মানে যেন রাষ্ট্রটা বিএনপি চালাচ্ছে, এজ ইফ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন বিএনপির কথা উঠে আর বসে। ব্যাপারটা তো তা না। বিএনপিকে আপনি ততটুকুই ব্লেম দিতে পারবেন যে বিএনপি তাদেরকে প্যাট্রোনাইজেশন করছে কিনা, অর্থাৎ এই ধরনের কার্যকলাপ যারা করছে তাদেরকে বিএনপি পৃষ্ঠপোষকতা করছে কিনা। আমার দেখা মতে তো বিএনপি এরকম পৃষ্ঠপোষকতা করছে আমি দেখছি না। যখনই যার বিরুদ্ধে অভিযোগ আসছে বিএনপি তাৎক্ষণিক বহিষ্কার করছে, তাৎক্ষণিক অ্যাকশন নিচ্ছে। বিএনপির মধ্যে একটা আমি দেখছি যে ওই প্রচেষ্টা আছে যে তাদেরকে যখন আপনি সমালোচনা করছেন, ওই সমালোচনা থেকে নিজেদেরকে কারেকশন করার একটা দেখলাম তাদের প্রয়াস আছে। যেমন আপনি গতকালকে দেখেন বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে কিন্তু একটা ওই পোস্টার করে 11 জনকে তারা বললো যে জুলাই যোদ্ধা, যে 11 জনের মধ্যে আমার তালিকায় আমি ছিলাম, কিন্তু তাসলিম খলিল ছিল না, জাওয়াদ নির্ঝর ছিল না। তো এটা নিয়ে যখনই আমরা সমালোচনা করলাম, তারা কিন্তু সাথে সাথে আজকে আপনি দেখেন আজকে জাওয়াদ নির্ঝর, তাসলিম খলিল তারা কিন্তু ওই দ্বিতীয় পোস্টারে কিন্তু এসেছে। আবার এখন আমি এটাও বলবো যে আমার নাগরিক টিভি টিটো রহমান, তারও তো একটা বিশাল ভূমিকা ছিল, তার ছবিটা কোনো পোস্টারে নাই, কিন্তু আমার বিশ্বাস তৃতীয় পোস্টারে টিটো ভাইয়ের নাম থাকবে এবং এম রহমান মাসুমেরও নাম থাকবে। তো এই যে বিএনপি কে সমালোচনা করলে বিএনপি সেটা রেকগনাইজ করে এবং করে যে একটা কারেক্টিভ মেজার নেয়, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের সমালোচনা করে কয়েকদিন আগে একটা কার্টুন আঁকলো, তারেক রহমান নিজে সেই কার্টুনটা শেয়ার করেছেন। তো এ ধরনের দৃষ্টান্ত কিন্তু আমরা আগে দেখি নাই আমাদের রাজনীতির কালচারে, যে আপনার সমালোচনা কেউ করবে আপনি সেটা নিজে আবার শেয়ার করবেন। তারেক রহমান তো সেটা করছেন। তার মধ্যে একটা নতুন ধরনের একটা
মানে আইডিয়া দেখতে পাচ্ছি, আমরা একটা ইচ্ছা দেখতে পাচ্ছি যে দেশটাকে একটা নতুন ভাবে তিনি করতে চাচ্ছেন। তাকে আপনি সেই সুযোগ না দিয়ে তার একটা এত বড় একটা রাজনৈতিক দল তিনি চালাচ্ছেন, যেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছেন। এই লক্ষ লক্ষ নেতাকর্মী তিনি চান্দের দেশ থেকে আমদানি করবেন না। এই বাংলাদেশের হাওয়া আলো বাতাসে বড় হয় এই মানুষ। এদের মধ্যে লোভ থাকবে, লালসা থাকবে, এদের মধ্যে ইসলামী থাকবে, বদমাইশি থাকবে, এদের মধ্যে আপনার সব ধরনের প্রবণতা থাকবে। তারপরেও এদের মধ্যে থেকে আপনি উনি বেছে বেছে ভালো লোকগুলোকে রাখবেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, তাদের ব্যবস্থা নেবেন। তাই তো তিনি করছেন। এখন আপনারা তা না করে যদি বলেন যে না বিএনপির সবাই চান্দাবাজ, বিএনপির সবাই খারাপ, বিএনপির সবাই পাথর দিয়ে মানুষ পিটায় মারে, ওটা তা না। গুটি কয়েক লোকের জন্য পুরো একটা বড় একটা রাজনৈতিক দলের আপনি যদি একেবারে কালিমালিপ্ত করে যদি বলেন যে এরা দেখো নির্বাচন চায়, নির্বাচনটা দিও না, এরা দিলে এরা মানুষের পাথর দিয়ে মারা ফেলবে, এরা চান্দাবাজি করবে, এভাবে বললে কিন্তু যেটা হচ্ছে যে আপনার ওই যে মতলবটা। সাকিব, এখানে অন দ্য আদার হ্যান্ড, আই এম সরি যে আপনাকে থামালাম। অন দ্য আদার হ্যান্ড, বিএনপির কিন্তু এই জামাতে ইসলাম বলুন আর যাই বলুন, আমি এখন জামাতে ইসলামের কথাই বলি, বা এনসিপি, তাদের যে ফাঁদ, তাদের যে কৌশল, এগুলো কিন্তু ধরতে পারছে না সাকিব। এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। অর্থাৎ বিএনপির মধ্যে এই ট্যালেন্ট পুল নেই, এই মানে এই বোঝার ক্ষমতা, এবং তারা বিএনপি এখন পর্যন্ত, আমি পরিষ্কার, আমি বিএনপির বন্ধুরা হয়তো রাগ করবেন, বিএনপির এখন পর্যন্ত যে তারা যে একটা বয়ান তৈরি করবেন, একটা স্টেটমেন্ট দেবেন, দিতে পারছেন না। এবং যেভাবে ওনারা কথা বলছেন একদম শিশু সুলভ। এখন এই শিশু সুলভ মানে এই তত্ত্ব নিয়ে অন্তত জামাতে ইসলামের সাথে টক্কর দেওয়া সহজ না। এটা ঠিক ভাই, আমি একটা এক্সাম্পল আমি দিতে চাই। আপনি দেখেন এই যে তথাকথিত ডক্টর ফয়জুল, এই ব্যাটারে সারা জীবন দেখলাম জামায়াতে ইসলামের ছুপা জামাতি, যেটা আপনি আমাকে বলতেন। আমি বলতাম যারে তো জামাতি, এবার বিএনপি কোত্থেকে? আপনি আমাকে বলতেন না ও তো বিএনপি। আমি বলি ও কবে বিএনপি? ওরে তো কোনোদিন আমার কাছে কোনো অ্যাঙ্গেলে ওরে বিএনপি আমার কাছে মনে হয় নাই। কিন্তু এখন আজকে আমি জানতে পারলাম যে এই ব্যাটা নাকি বিএনপি ছিল। এখন আপনি চিন্তা করেন, মানে বিএনপি যদি আপনার কাদের গনির মতো লোকরে বা ফয়জুলের মতো লোকরে তাদের সদস্য পদ দেয়, তাহলে বিএনপি মানে কি বলবো, মানে নিজের পায়ে যদি নিজে কুড়াল মারার ইচ্ছা থাকে, এটা একটা এক্সাম্পল তো বিএনপি পেয়ে গেল। যে তার মতো লোক বলতেছে আমি বিএনপি অপকর্ম দেখে আমি আর ভালো লাগতেছে, আমি পদত্যাগ করলাম। ও তো এই স্ট্যান্ডবাজি করার জন্যই তো বিএনপিতে ঢুকছিল। তার তো উদ্দেশ্য ছিল যে আমি একসময় স্ট্যান্ডবাজিটা করবো। সে মালয়েশিয়ার উপ সাংস্কৃতিক সম্পাদক, হচ্ছে এখন এখন ঢুকবে সে জামাতে ইসলামে। এই জন্যই এই পুরো নাটকটা, এই প্লটটা তৈরি করেছে সে। এবং আমি একটা জিনিস বুঝলাম না সাকিব, তাকে নিয়ে আবার সংবাদ তৈরি হয়েছে। আমার হাসতে হাসতে আমার জীবন শেষ আজকে। হ্যাঁ, এই একটা ফয়জুল, সে আবার বিএনপি করে, আবার জয়েন করেছে জামাতে, ছেড়ে দিছে সে। মানে কি বলবো, আমি আমার ফেসবুকে তো দিলাম যে জামায়াতের আমিরের সাথে এই ফয়জুলের কত শত ছবি রয়েছে অনলাইনে। তার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়টা ছবি আছে? সে যে বিএনপি করে, কই বিএনপির মির্জা ফখরুলের সাথে তো তার ছবি দেখি না আমি। তার ছবি সার্চ করলে ফেসবুকে খালি দেখি ওই জামায়াতের আমিরের সাথে তার ছবি, এবং একটা দুইটা ছবি না, শত শত ছবি। এখন যেই ব্যাগটা সারা জীবনই জামায়াত ইসলামের আদর্শে বিশ্বাসী ছিল, এ বিএনপির মধ্যে ইনফিলট্রেট করে ঢুইকা এখন হঠাৎ করে সে বলতেছে বিএনপি খারাপ, আমি আর করবো না, বাইরে হয়ে যাচ্ছে। তো আপনি দেখেন এই ধরনের লোক যদি বিএনপিতে থাকে, তো বিএনপির ক্ষতি করার জন্য তো এরাই যথেষ্ট। যে এই ধরনের লোক ঢুকবে, ঢুইকা তারপরে স্ট্যান্ডবাজি করে বের হয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং এর সাথে যেমন আমি বললেন, আপনি আজকে বললেন যে এটাও অনেকে সংবাদ হিসেবে করেছে। আমি এটা ছোট্ট করে একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনি দেখেছেন আমরা এটা বলেছি, নির্মমী হত্যাকাণ্ডে ঘটেছে যেটা 9 জুলাই বুধবার, যেটা আজকে আমরা জানতে পারলাম বা গত রাতে আমরা জানতে পারলাম। এখানে গণমাধ্যমের ভূমিকা, মানে আমি তো বাংলাদেশে থাকি, গণমাধ্যমের ভূমিকা হতাশাজনক, হতাশাজনক। একটি মানে কি, ওরা নিজেরাই নিজেদেরকে সেন্সর করতেছে। বিএনপি রাগ করবে না, জামাত রাগ করবে নাকি এনসিপি রাগ করবে নাকি প্রফেসর ইউনূসের সরকার রাগ করবে, মানে কি একটা অবস্থা এখানে গণমাধ্যমের। এটা আমি নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে। এটা নিয়েই কিন্তু আমাদের দ্বিতীয় প্রশ্নটি আমরা সাজিয়েছি টিটো ভাই আজকের এই অনুষ্ঠানের, যে আপনি দেখেন এই যে বসুন্ধরা গ্রুপ, তাদের গণমাধ্যম, তারা গত 10টি মাস ধরে আপনি দেখবেন তারা কিন্তু এই ছাত্রদের দল অর্থাৎ এনসিপি তাদের প্রধান পৃষ্ঠপোষক ছিল। এবং আমরাই প্রথম ফাঁস করেছিলাম যে 1500 কোটি টাকা বসুন্ধরা গ্রুপের থেকে তারা চাঁদাবাজি করেছে বা চাঁদা নিয়েছে, এবং তারা বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় তারা তাদের যে অফিসটা সেটা দিয়েছে রূপায়ণ টাওয়ারে। তো এই জন্য বসুন্ধরার সাথে তারা মিলেমিশে একাকার। কারণ বসুন্ধরার শাহ আলম একটা ব্যবসায়ী, শাহ আলম মনে করেছিল যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এই ছাত্ররা চলে আসবে, তাই এই ছাত্রদের কাঁধে ভর করে সে তার আওয়ামী লীগের পাপগুলো মোচন করার চেষ্টা করেছিল।
কিন্তু শাহ আলম যখন 10 মাস বের হয়ে এসে দেখতে পারলো যে এই ছাত্রদের দলের কোনো ভবিষ্যৎ নাই, ওই মুহূর্ত থেকে কিন্তু সে তার পত্রিকাতে অর্থাৎ কালের কণ্ঠ দিয়ে সেই ছাত্রদের বিরুদ্ধে লাগলো। যেই মুহূর্তে ছাত্রদের বিরুদ্ধে সে লাগলো, ছাত্রদের দল ও এনসিপি আবার তার বিরুদ্ধে লাগলো। ঠিক যেভাবে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তারা গত 10 মাস ভূমিদস্যু বসুন্ধরার বিরুদ্ধে তাদের মুখে কোনো টু শব্দ ছিল না। আমরা এত খোঁচা মারতেছিলাম যে আচ্ছা তোমরা এতই যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বসুন্ধরার বিরুদ্ধে একটা কথা বলো, লাগবাবাজি পারলে বলো। আমরা এইভাবে তাদেরকে খোঁচা মারছিলাম আজ থেকে 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে। তারা কিন্তু চুপ, কবি নীরব, কারণ আমি জানি নীরবতা তারা ভাঙতে পারবে না। কখন তারা ভাঙলো? যেই মুহূর্তে দেখলো যে কালের কণ্ঠ তাদের বিরুদ্ধে সংবাদ করছে, যেই মুহূর্তে দেখলো যে বসুন্ধরা তাদেরকে ফাইন্যান্স করা বন্ধ করে দিয়েছে, ওই মুহূর্তে মানে হাতে ঘা লাগলে বা আপনার যখন ফাইন্যান্স করাটা বন্ধ হয়ে যায়, তখন আপনি এখন বসুন্ধরার বিরুদ্ধে এখন আপনি লাগছেন। তো যাক, দেরিতে হলেও তারা যে অন্তত ভূমিদস্যু বসুন্ধরার বিরুদ্ধে কথা বলতেছে, এটা অনেক আনন্দের বিষয়। তো হ্যাঁ, আমরা ভিডিওটা একটু দেখে নিই। এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া, রাজনীতি, অর্থনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে, জনগণকে জিম্মি করেছে, মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলোকে লুট করেছে। সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই। এই বসুন্ধরা আসালাম, এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এখনো এই গণ অভ্যুত্থানের পরেও এই সকল মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, সমর্থন দিচ্ছে, তাদেরকেও প্রত্যাখ্যান করতে হবে। রাজনৈতিক সমর্থন ছাড়া এরা এখনো টিকে থাকার সুযোগ পেত না। এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা জনগণের টাকা লুট করেছে, যারা ব্যাংক লুট করেছে, গণ অভ্যুত্থানের পরেও তারা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলতে পারে। ভাই, এই যে ভিডিও ফুটেজটা আপনি দেখাইলেন, আমার কি মাইক্রোফোনটা মনে মিউট করা নাকি? না না, শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে? আপনি দেখেন টিটো ভাই, যে এখানে মানে তারা যে রাজনৈতিক ভাবে যে অনভিজ্ঞ, তার একটা বড় প্রমাণ কিন্তু এখানে নাহিদ ইসলামের কথায় আসলো। সে কিন্তু এই গভর্নমেন্টের একটা পার্ট ছিল। মাত্র কয়েক মাস আগে সে এই এনসিপিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু সে একটা উপদেষ্টা হিসেবে ছিল। প্রশ্ন হচ্ছে, সে যখন উপদেষ্টার দায়িত্বে ছিল তখন তো সে তো তথ্য উপদেষ্টার দায়িত্বে ছিল, তখন এই বসুন্ধরার মিডিয়াগুলোর বিরুদ্ধে সে কি ব্যবস্থা নিয়েছে? এই যে বসুন্ধরার মিডিয়াগুলো যারা দিন রাত 24 ঘন্টা আপনাকে, আমাকে বা অনলাইন অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, আমাকে শিশু ধর্ষক কলঙ্ক দিয়েছে, তো এদের বিরুদ্ধে তো প্রথমেই ব্যবস্থা নেওয়া তার উচিত ছিল, যেহেতু তারা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা দল তারা গঠন করেছে। এবং এই বসুন্ধরা শাহ আলম যে বলেছিল যে মৃত্যুর আগেও হাসিনার সাথে আছি, মৃত্যুর পরেও হাসিনার সাথে আছি, তো এইরকম একটা দুর্বৃত্তর বিরুদ্ধে তারা ক্ষমতায় এসেই তো প্রথমে তাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আপনি তখন পদক্ষেপ নিলেন না। আপনার দলের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে এখনো পর্যন্ত উপদেষ্টার দায়িত্বে আছে, সে থাকা অবস্থাতে তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না, আর আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো এগুলো তো মানে হাস্যকর, এগুলো তো বালখিল্যতাপূর্ণ মন্তব্য। যে যেখানে আপনি নিজে উপদেষ্টার দায়িত্বে ছিলেন, আপনার দলের একজন অলরেডি উপদেষ্টার দায়িত্বে আছে, তারপরে আবার আপনি নিজেই আপনার সরকারের কাছে আবার আপনি বিচার চান, এগুলো তো মানে নাটক বা এগুলো তো বালখিল্যতা। কারণ আপনারা চাইলেই তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু আপনারা পাচ্ছেন না, কারণ আপনাদের ওই কোন একটা জায়গায় আপনাদের বিবেককে আপনারা বন্ধক দিয়ে রেখেছেন। বসুন্ধরার কাছে আপনাদের বিবেকটাকে বন্ধক দিয়ে রেখেছিলেন, যে আপনারা যে কারণে আপনি যখন উপদেষ্টা ছিলেন তখন আপনি বসুন্ধরার বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারেন নাই। বা আপনার বন্ধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি যে এখন বসে আছেন, তিনি এখনো পর্যন্ত বসুন্ধরার বিরুদ্ধে কোনো টু শব্দ করতে পারছেন না। চাইলেই তো ব্যবস্থা নিতে পারেন, তার উপদেষ্টার পাওয়ারে আছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কতটা পাওয়ারফুল উপদেষ্টা তো আমরা জানি। একের পর এক অপরাধ তিনি করছেন, করেও তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। তো তার মতো একটা পাওয়ারফুল উপদেষ্টা, যিনি আবার এনসিপিরও তিনি মানে দর্শক, আমরা বোধহয় সাকিবকে সাকিবের সংযোগটা আমরা একটু অপেক্ষা করি। দর্শক, আমরা একটু অপেক্ষা করি, নাজমুল সাকিব হয়তো যুক্ত হবেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে, আমি বিষয়টা আবার বলতে চাই যে পাথর দিয়ে আঘাত করে মানুষ মারে কারা, কি তাদের উদ্দেশ্য, আমরা এই উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম এবং আজকে আমরা উইকলি টাইম লাইন দেখছিলাম। সো সাকিব জয়েন করেছে, আমি সাকিব, আপনি বলছিলেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম আর কি, যে এই যে আসিফ নজরুল, তিনি তো এই ভূমিদস্যু বসুন্ধরার বিরুদ্ধে বা এই যে মুনিয়া হত্যার বিরুদ্ধে তিনি অনেক সোচ্চার ছিলেন। তিনি তো তৃতীয় মাত্রাতে অনেক কথা বলেছিলেন। কই এখন তো আসিফ নজরুলকে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে আমরা দেখি না।
তিনি তো এখন উপদেষ্টার দায়িত্বে আছেন, তারও যদি সদিচ্ছা থাকতো তিনি তানভীরের বিচার করতে পারতেন, বা মুনিয়ার বোনকে একবার ডাক দিয়ে নিয়ে এই মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইতেন। কই কোনো সদিচ্ছা তো তাদের মধ্যে আমরা দেখি না। তো আসলে হয় কি, ওই যে বলে না যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এখন আমাদের অবস্থা হচ্ছে তাই, যে আপনারা বসুন্ধরা গ্রুপে যদি আপনাদের বিচার করার ইচ্ছা থাকতো, সদিচ্ছা থাকতো, আপনারা করতে পারতেন। আপনাদের সেই সদিচ্ছা বা আন্তরিকতা নেই, এবং এই কারণেই কিন্তু বসুন্ধরা গ্রুপ এখনো বহাল তবিয়তে আছে। তো সেজন্য আমি মনে করি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি যে একটা উপদেষ্টার দায়িত্বে থেকে তিনি বলেন যে আমরা কি আবার প্রস্তর যুগে ফিরে যাচ্ছি কিনা, এটা বলে যে তিনি বিএনপি কে খোঁচা মারেন, এগুলো আমরা বুঝি। একটা উপদেষ্টার দায়িত্বে থেকে তিনি একটা রাজনৈতিক দলকে খোঁচা মারতে পারেন না। কিন্তু সাকিব, এই হাসরাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলাম এই যখন অভিযোগটা করছে, ঠিক সে সময় একটা ঘটনা আমাদের সামনে এলো। আনভিরের ভাই সানভির নাকি এক নারীকে গর্ভবতী করে দিয়েছেন। বসুন্ধরার অপরাধের ব্যাপারে সরকারের ভূমিকা মানে কিছু দেখছি না আমরা, মানে সেই মেয়েকে নিয়েও অনেক ধরনের কথাবার্তা কুৎসা দেখলাম, এবং কোনো মানে এটা নিয়ে কোনো তড়িৎ কোনো ব্যবস্থা আমরা নিতেও তো দেখলাম না। এ ব্যাপারে আপনি কি মনে করেন? না সেটাই, আপনি দেখেন মুনিয়া থেকে শুরু করে কত মেয়ের জীবন তারা নষ্ট করেছে। আরাফা প্রধান নামে এক নারী ছিল, যাকে আনভীরের ছোট ভাই তাজবীর সে মারধর করেছিল, মাথার চুল কেটে দিয়েছিল, এবং ওই মেয়ে মামলাও করেছিল। ওই মামলার কোনো অগ্রগতি হয়েছে? কিছুই হয় নাই। মুনিয়ার হত্যার কোনো বিচার হয়েছে? হয় নাই। তারপরে যে সানভীর, সে ছাদের থেকে ফেলে দিয়ে সাব্বির নামে একজনকে হত্যা করেছে। পুলিশের তদন্ত রিপোর্টে স্পষ্ট করে লেখা আছে যে সাব্বিরকে খুন করেছে আনভীরের ভাই সানভীর। কিন্তু পরবর্তীতে হাসিনার আমলে কি হলো? হাসিনার আমলে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো এই সানভীরকে। কোন সানভীরকে? যে সানভীরের বিরুদ্ধে এখন এই নারী অভিযোগ করলেন যে তাকে 10 সপ্তাহে প্রেগনেন্ট করেছে। এখন আসলে এদের বিরুদ্ধে তো আসলে অভিযোগের পাহাড় সমান অভিযোগ, এত এত অভিযোগ, এত এত মামলা এদের বিরুদ্ধে, কতগুলি মামলা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে। কিন্তু কই আমাদের এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা এই গ্রেপ্তারি পরোয়ানার তিনি বাস্তবায়ন করেন না। তিনি কারে গ্রেপ্তার করেন? তিনি অভিনেতা সিদ্দিকরে গ্রেপ্তার করেন। কেন? সিদ্দিক আওয়ামী লীগের দোসর, সিদ্দিকরে গ্রেপ্তার করছে। কারে গ্রেপ্তার করছে? মমতাজরে গ্রেপ্তার করছে। কেন? মমতাজ আওয়ামী লীগের দোসর। এখন আমার কথা হচ্ছে, মমতাজ বা সিদ্দিক এরা কি ভূমিদস্যু বসুন্ধরা শাহ আলমের চেয়েও বড় দোষর হয়ে গেছে? যে শাহ আলম ছিল হাসিনার অন্যতম ফাইন্যান্সার, হাসিনার অন্যতম পৃষ্ঠপোষক, আপনি সেই শাহ আলম বা বসুন্ধরার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেন না, আর আপনি ওই একটা গায়িকা, একটা নর্তকী। সাকিব এখন বোধহয় অ্যাকশন নেবে, যেহেতু মানে আমরা যেটাকে আপনি বলেন যে সরকারি দল, যে এনসিপি এবং এনসিপির দুই মানে শক্তিশালী নেতা, মানে তারা যখন দাবি তুলেছে, আমি বিশ্বাস করি যে তারা হয়তো সরকার বোধহয় এক্সিকিউশন কিছু একটা করবে। কি যদি টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় তাইলে আর কোনো ব্যবস্থা নিবে না। আর যদি মনে করেন ব্যবস্থা নেয়, তাহলে বুঝবেন যে আসলে শালম এখন ব্রোক হয়ে গেছে, ওদেরকে আসলে ওদের ওই চাহিদা পূরণ করার মতো সামর্থ্য শালমের নাই, এই কারণে গ্রেপ্তার হবে। কিন্তু আমি তো শালমকে যতটুকু আমি জানি যে ও যে ধরনের কামই না, ও আপনার শেষ পর্যন্ত যা টাকা পয়সা আছে দিয়ে এদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। যদি টাকা পয়সার ঘাটতি থাকে বা ওরা যে ধরনের চাহিদা করবে সেটা যদি পূরণ করতে না পারে, তাইলে হয়তো মনে করেন শালম শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়ে যাবে। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে আনভীর বা শালমের কিছু হলে টাকার প্রতি নাকি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। এখন যতক্ষণ পর্যন্ত আনভীর বা শালমদের টাকা আছে ততক্ষণ পর্যন্ত এদের কিছুই হবে না। আর যদি কিছু হয় তাইলে আপনি বুঝবেন যে হয়তো এনসিপি বা ডক্টর ইউনূসদের এতই টাকার চাহিদা যে সেটা স্বয়ং আনভীর বা বসুন্ধরা পূরণ করতে পারে নাই, এই কারণে তারা গ্রেপ্তার হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত টাকার জোর কতটুকু, সেটা শেষ পর্যন্ত আমরা দেখবো। যদি গ্রেপ্তার হয় তাহলে ধরে নেবেন যে আনভীর বা বসুন্ধরা টাকার ভান্ডার ফুরিয়ে গেছে। আর যদি গ্রেপ্তার না হয় তাহলে বুঝবেন এজ ইউজুয়াল টাকার কাছে হেরে যায় সব নীতি কথা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা বিষয় আপনাকে জানতে জাস্ট আমার জানার আগ্রহের কারণে বলতে চাই, কারণ যা কিছু ঘটছে এখন এবং সামনে যা ঘটবে। আচ্ছা, আমি আপনার এই প্রশ্নটা আসার আগে আমি একটু একটা দর্শকের রেসপন্স করি। হারুন মাহবুব নামে একজন লিখছেন শিশু ধর্ষণকারী। তো হারুন মাহবুব, আমি তোমার বলতে চাই যে শিশু ধর্ষণ কে করছে? আমি করছি। ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ তাদের কালের কণ্ঠ পত্রিকাতে আমাকে শিশু ধর্ষণকারী হিসেবে উল্লেখ করে একটা নিউজ করেছিল, যেটা বাংলাদেশের আর কোনো পত্রিকাতে করে নাই, এবং একটা ভুয়া মামলা আমাকে দিয়েছিল শিশু ধর্ষণকারী হিসেবে তারা তাদের নিজস্ব লোকজন দিয়ে। আমি যখন এবার বাংলাদেশে গেলাম, আমি গিয়ে ওই মামলার বাদীকে আমি অনেক খোঁজার চেষ্টা করলাম, খুঁজে আমি পাই নাই। ওইরকম কোনো মানে বাদীর অস্তিত্ব খুঁজে আমি পাই নাই। যদি কখনো পাইতাম তাহলে জিজ্ঞেস করতাম যে আসলে ধর্ষণ কি আমি করছিলাম নাকি আনভীরের বা শাহ আলম করছিল, এবং আমার বিশ্বাস ওই তথাকথিত বাদী হয়তো তখন বলতো যে না, নাজমুল সাকিব আমার ধর্ষণ করেন, আমার ধর্ষণ করছে আনভীরের বা শাহ আলম। তো ইনশাআল্লাহ যদি কখনো ওই বাদীর সাথে আমার সাক্ষাৎ হয়, তখন ওই বাদীর মুখ থেকেই আসলে প্রকৃত সত্যটা বের করে দেশ জাতিকে জানাবো। আমার বিরুদ্ধেও তো বলেছে যে দিনাজপুরে নাকি কোন মেয়েকে আমি মেয়ের সাথে প্রেম করে আমি তার শালীনতা হানি ঘটিয়েছি, এবং সেগুলোর জন্য তারা মাপ চেয়েছে। এবং মানে এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো পরে আরো কথা বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নগুলো যারা করে তারা সবাই হচ্ছে ওই যে
আপনার ন্যাংটা সুলেমানের এবং টিটু ভাই আরেকটা দুঃখের বিষয় কি, আমরা জানি যে ডক্টর ইউনূসের সরকার এদের কোনো বিচার করবে না, যে কারণে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মামলা বা কোনো আইনি প্রক্রিয়াতে যাচ্ছি না। কারণ আমি জানি যে এখন আমরা কোনো আইনি প্রক্রিয়াতে গেলেও এই সরকার এদের কোনো বিচার করবে না। তবে যদি কোনোদিন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা সরকার এই দেশের ক্ষমতায় আসে, অবশ্যই আমি আর আপনি এই বিষয়টা নিয়ে, এই যে আমাদের মানহানি তারা করেছে, আমরা অবশ্যই এটা নিয়ে মামলা করব, আমরা বিচার আমরা আদায় করবো। এবং কে শিশু ধর্ষণকারী বা কে দিনাজপুরে কি ধর্ষণ করছে এটা দেশ ও জাতির সামনে আমরা উন্মোচন করব, মামলা করব, শালম এবং আনবিরকে কাঠগড়ায় দাঁড় করাবো, এর বিচার আমরা করব। আমরা এখন কোনো কিছুতে যাচ্ছি না, কারণ আমরা জানি ডক্টর ইউনূসের ধ্বজভঙ্গ সরকার এরা কোনো বিচার করবে না। কিন্তু জনগণের ভোটে যে সরকার আগামীতে আসবে তাদের কাছে আমরা বিচারের জন্য আমরা অবশ্যই মামলা করব, বিচারের আহ্বান করবো এবং আমরা এদেরকে কাঠগড়ায় তুলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এবং শেষ পর্যায়ে না, এই পর্যায়ে আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে একটা স্টেটমেন্ট আমরা পেলাম পরিবেশ উপদেষ্টা এই মবের জন্য বললো, মব নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন উনি। এবং আমি এই ভিডিওটা আপনাকে একটু দেখাতে চাই এবং সেই সঙ্গে আপনি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আপনি দেখছেন যে আমাদের প্রেস সেক্রেটারি বলেছে, আপনারা বলছেন মব, আমি বলছি ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং এক পর্যায়ে উনি বলছেন যে এই মব যাদেরকে বলছেন তারা হচ্ছে প্রেসার গ্রুপ। হ্যাঁ, সো তারা নাকি প্রেসার গ্রুপ, এই জন্য আজকে আমরা বলেছি যে মব মারানিরা আমাদের প্রেসার গ্রুপ। অর্থাৎ যেহেতু সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন মবের পক্ষে। আমরা একটু ভিডিওটা দেখি, তারপর আপনার মন্তব্য নিতে চাই। আমি আপনাকে আগেই বলেছি যে আমি পরিবেশের দায়িত্বে আছি। আজকে পরিবেশ দিবস, আমাকে এই নিয়ে প্রশ্ন করবেন। তারপরেও আপনার প্রশ্নের উত্তরে একটা কথা বলেছি, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছেন। এখানে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উনি বলছেন যে এই গভর্নমেন্ট ইনসিস্ট করে না, কিন্তু আমরা দেখলাম প্রেস সেক্রেটারি খুব পরিষ্কার করে বলছেন যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং উনি বলছেন যে এটি হচ্ছে আপনার প্রেসার গ্রুপ। সো এখন দুজনের কথা এখানে মিললো না। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলছে, সরকারি দলের কথা বলেছে। আজকে দেখলাম সরকারি দলের কথা বলেছে, হয়তো সরকারি দল বলতে এনসিবির কথাই হয়তো বলতে চেয়েছে। তো আপনি কি বলবেন? এটা যে কথা তো যার মনে যা ফাল দিয়ে উঠে তা, তো এখন ওই স্লিপ অফ টাং বলেন বা যাই বলেন, এই উপদেষ্টা রেজওয়ানা তার মুখ থেকে এটা বের হয়ে গেছে যে তাদের একটা সরকারি দল আছে, যে দলটার নাম হচ্ছে এনসিপি। এবং সেটাই তিনি বললেন যে আসলে এটার সাথে সরকার বা সরকারি দল জড়িত না। তাহলে কারা জড়িত? আর আমার কথা হচ্ছে, যদি তারা জড়িত নাই থাকে তাহলে কেন প্রেস সচিব যিনি রয়েছেন তিনি বলছেন যে এই মবটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ? এটার মানে হচ্ছে যে এই প্রেস সচিব যিনি রয়েছেন তিনি আসলে এটাকে একটা মানে জাস্টিফিকেশন দিচ্ছেন, তিনি এটার পক্ষে একটা অবস্থান নিচ্ছেন এবং তিনি এই মব ভায়োলেন্সটাকে তিনি উস্কে দিচ্ছেন। তো আমি না আসলে 10 মাস আগে যখন 11 মাস আগে যখন ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় আসলেন এবং তখনকার যেই এই আমাদের শফিকুল আলম ভাই তাকে দেখেছি, আর এখন আমি যে শফিকুল আলমকে দেখছি, আমি আসলে দুইটার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। এই শফিকুল আলম কি সেই শফিকুল আলম? আমি আসলে চিনতে পারছি না। মানুষটা আমার কাছে একদম পুরো একদম আমার মনের কথাটা বলেছেন সাকিব, আপনি একদম মনের কথাটা বলেছেন। আমিও মিল খুঁজে পাচ্ছি না। এই সেই শফিকুল ভাই, যে শফিকুল ভাইয়ের সাথে কথা বলতাম, যে শফিকুল ভাইয়ের সাথে কত কথা বলেছি, এই শফিকুল ভাই কি সেই শফিকুল ভাই? সত্যি আমার অবাক লাগে। এবং এটা মানে অবাক লাগে আরেকটা কারণে কি, দেখেন উনি তো আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, উনি তো কোনো বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া না, উনি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা একদম মানে ঝানু সাংবাদিক। উনি সাংবাদিকতার এথিক্স, নীতি, নৈতিকতা, কতটুকু আমি বলবো কতটুকু আমি বলবো না, এগুলো উনি আমাদের চেয়ে অনেক ভালো জানেন। তার মতো একজন ব্যক্তি যখন ক্ষমতায় বসে প্রকাশ্যে তিনি মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছেন এবং তিনি জাস্টিফাইড করার চেষ্টা করছেন, তার মানে হচ্ছে যে তিনি কতটা জ্ঞান পাপী, তিনি কতটা জ্ঞান পাপী আপনি চিন্তা করেন। কারণ তিনি নিজেও জানেন, কারণ আমি জানি যে হি ইজ নট স্টুপিড, তিনি যথেষ্ট জ্ঞানী একজন মানুষ, প্রজ্ঞাবান একজন মানুষ। তিনি যখন বলেন যে এই মবের কালচারটা হচ্ছে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, তার মানে হচ্ছে তিনি জেনে শুনে বুঝেই এই মব ভায়োলেন্সকে তিনি উস্কে দিচ্ছেন। এবং এটার মাধ্যমে তিনি আসলে নিজেও হয়তো বুঝতে পারছেন না যে আগামী দিনের জন্য তিনি তার নিজের জন্য যে কত বড় একটা ফাঁদ বা কত বড় একটা গর্ত তিনি খুঁড়ে রাখছেন। এবং শুধু তাই না, এই পিনাকি ভট্টাচার্য যাকে আপনি বলছেন
কি বলে আপনার নেংটু সুলেমান, এই নেংটু সুলেমান যাকে গণদুশ্মন ঘোষণা দিয়েছিল, হ্যাঁ, এবং এই গণদুশ্মন ঘোষণা দেওয়ার পরে উনি লাইভে এসে এটার জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন যে আমি যেখানেই যাই সেখানে মানুষ আমাকে গণদুশ্মন বলে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে উনি যখন এটার পক্ষে বলবেন, যদি একদিন তো ওনারা ক্ষমতায় থাকবেন না, তখন কি উনি এটার যে শিকার হবেন না, এই মবের শিকার হবেন না, এর গ্যারান্টি কে দেবে স্যার? সেটাই, মানে ওনার এই কথাটার মানে কত বড় যেটা গর্হিত কাজ উনি করেছেন উনি নিজেও সেটা বুঝতে পারছেন না। কারণ আপনি দেখেন, আজকে উনি বলছেন যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন যখন ওনার এই ক্ষমতা থাকবে না, তখন যদি রাস্তার মধ্যে কেউ ক্ষোভের বহিঃপ্রকাশ করে আমাদের শফিক ভাইকে, আল্লাহ না করুক, কিছু একটা ঘটায় দেয়, তখন এই শফিক ভাইয়ের কথাই কিন্তু শফিক ভাইয়ের উপরে ফিরে আসবে যে আপনি তো বলছিলেন যে মব ভায়োলেন্স ক্ষোভের বহিঃপ্রকাশ, তা আপনার উপরেও তো অনেকের অনেক ক্ষোভ আছে, তারা ক্ষোভের বহিঃপ্রকাশ করে আপনাদের ফালায় রাখছে রাস্তার মধ্যে। জাস্টিফিকেশন হয়ে গেল তখন এটা, যে আপনার নিজের কথাই আপনার কাছে ফিরে আসলো। তাই আসলে আমাদের কখনোই এই ধরনের কথাবার্তা বলা উচিত না, যেটা হয়তো একসময় আমার উপরেই ফিরে আসতে পারে। নাকি শরীফ ভাই ধরেই নিছেন যে ভাই আমি তো ক্ষমতায় আছি, আমি আজীবন ক্ষমতায় থাকবো, এই কারণে আমি যা ইচ্ছা তাই বলবো। উনি যদি বুঝছেন যে না আমার ক্ষমতাটা টেম্পোরারি, এটা আমার পার্মানেন্ট বন্দোবস্ত না, তাইলে এই কথা উনি কি করে বলেন? ওনাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ আমার যেন মনে হচ্ছে যে ওনারা হয়তো ধরেই নিয়েছেন যে এই ক্ষমতার হালুয়া রুটি আমরা আজীবন ভোগ করবো। আজীবন ভোগ না করলে তো এইভাবে কেউ উদ্ধত্তপূর্ণ কথা বলতে পারে না। এখন আসলে এইসব কথাবার্তার কারণে হয় কি, আমার মনে সংশয় জাগে যে আসলে তাদের মতলবটা কি। তারা যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, আদৌ কি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে? তাদের এই ধরনের কথাবার্তার কারণেই কিন্তু আমাদের মনের মধ্যে সংশয় জাগে যে নির্বাচনের বিষয়টা আসলে পুরো একটা ধাপ্পাবাজি। তারেক রহমানের সাথে যে তারা একটা মিটিং করেছে, পুরোটাই ছিল একটা ধাপ্পাবাজি, একটা স্ট্যান্ডবাজি। কারণ যেখানে খলিলুর রহমানের মতো, ওরফে রজার খলিলের মতো একটা ব্যক্তি রয়েছেন, যিনি এই নির্বাচনটাকে হতে দেবেন না, এই পণ করেছেন তার বন্ধু লেংটু সুলেমানের সাথে মিলিত হয়ে, তো সেখানে তারা মিলে যখন এই তারেক রহমানের সাথে মিটিং এর সময় যখন উপস্থিত থাকে, তো তখন আমাদের মনে কিন্তু আসলে সংশয় জাগে যে আসলে যা কিছু হচ্ছে এগুলোকে আসলে বিএনপিকে কি ধোকা দেওয়া হচ্ছে কিনা, বা তারেক রহমানকে তারা ব্লাফ করলো কিনা। তো আসলে আমাদের আসলে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, আমরা আর কয়েক মাসের মধ্যেই কিন্তু বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে যে আসলে তারেক রহমানের সাথে মিটিংটা একটা পুরোটাই একটা ধাপ্পাবাজি ছিল, একটা প্রতারণা ছিল। এবং আমি শিওর যে বিএনপিও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে বিষয়গুলো, যে আসলে তাদের সাথে যে একটা প্রতারণা করা হয়েছে, এটা আসলে আগামী দিনগুলো কি আমরা আরো ক্রিস্টাল ক্লিয়ার আমরা বুঝতে পারবো। কারণ যখন শফিক ভাইয়ের মতো একজন মানুষ এই মব ভায়োলেন্সটাকে তিনি যখন ক্ষোভের বহিঃপ্রকাশ বলেন, তখন আসলে মনে প্রশ্ন জাগে যে আসলেই তারা এই ক্ষমতাটাকে একটা তাদের পার্মানেন্ট বন্দোবস্ত হিসেবেই দেখছে। শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ না, বলছে এরা হচ্ছে প্রেসার গ্রুপ, এবং এটা আমি আপনাকে বারবার বলছি, প্রেসার গ্রুপ বলতে যেটা বোঝায় সেটা উনি মিসলিড করেছেন। প্রেসার গ্রুপ হচ্ছে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, প্রেসার গ্রুপ হচ্ছে এই যে আপনার অধিকার, প্রেসার গ্রুপ হচ্ছে জার্নালিস্ট উইদাউট বর্ডার, প্রেসার গ্রুপ হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, এরা হচ্ছে প্রেসার গ্রুপ। উনি ব্যাখ্যা, এমন একটা ব্যাখ্যা দিলেন, উনি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছে, এটা ভাই হতেই পারে না। প্রেসার গ্রুপ হতে পারে এনসিপি যদি রাজনৈতিক দল না করতো, তারা হতো প্রেসার গ্রুপ। রাজনৈতিক মোর্চাগুলো, তারা হচ্ছে প্রেসার গ্রুপ। কিন্তু আপনি ভায়োলেন্স করবেন, আপনি মানুষকে হত্যা করবেন, আপনি মানুষকে ঘেরাও করবেন, আপনি মানুষকে ন্যাংটু করে দেবেন, রাস্তায় সবার সামনে ন্যাংটা করে দেবেন, আপনি ব্যবসায়ীদেরকে ধরে ছেঁচা দিবেন, এটা কখনোই প্রেসার গ্রুপ হতে পারে না। উনি ভুল ব্যাখ্যা দিয়েছেন, এবং আমি মনে করি উনাকে এ ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত, ভুল স্বীকার করা উচিত। জি জি, একদম। অনেক ধন্যবাদ সাকিব। সবশেষে যে বিষয়টা জানতে চাই, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের উপর 35% শুল্ক বসালো, এর পরিণাম কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা আসলে তো আমরা তো আসলে বুঝতেই পারছি যে ট্রাম্প প্রশাসন, তারা যে এই সরকারের উপর যে নাখোশ বা তারা যে খুশি না, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আমরা নানাভাবে কিন্তু এটা বোঝাবার চেষ্টা করা হয়েছিল যে ডক্টর ইউনূসের একটা আন্তর্জাতিক ক্যারিশমা রয়েছে, তিনি খুব বড় একটা আন্তর্জাতিক প্লেয়ার, তিনি একদম ট্রাম্পকে অনুরোধ করেছেন, ট্রাম্প সাথে সাথে 3 মাসের জন্য পজ করে দিল। এ ধরনের ভাবে আমাদেরকে কিন্তু বোঝানো হয়েছিল, এবং বোঝানো হয়েছিল যে এই ধরনের 35% যে রেসিপ্রোকাল ট্যারিফ, এটা আসলে হবে না ডক্টর ইউনূস যতদিন আছে, এভাবে বোঝানো হয়েছিল। কিন্তু এখন আমরা কিন্তু দিন শেষে দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু আমাদের সাথে একটা ধাপ্পাবাজি ছিল। আর এই যে 35% যে একটা শুল্ক, এই শুল্কটা যে আমাদের জন্য কত বড় ভয়ঙ্কর আমাদের মতো একটা দেশের জন্য, এটা কি আমরা আসলে বুঝতে পারছি কিনা? আমাদের যারা গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস যারা ম্যানুফ্যাকচারার রয়েছেন, তাদের জন্য যেটা কত বড় একটা মানে ক্ষতি হতে যাচ্ছে, এটা কি আমরা বুঝতে পারছি? এখন যদি আমরা বুঝতে পারতাম, তাহলে ডক্টর ইউনূস সরকার কিন্তু ট্রাম্প প্রশাসনের সাথে মিটিং করে
এটা যাতে না হয় আমাদের উপরে, সেই ব্যবস্থাটা তারা করতো। তারা কিন্তু সেটা করেনি। কেন করেনি এটা নিয়ে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কি উদ্দেশ্যে করেনি, বা তারা কি বুঝতে পারছিল না যে এটার একটা ভয়ঙ্কর একটা কনসিকুয়েন্সেস হতে পারে? তাহলেও কেন তারা এটা করেনি? তারা কেন যুক্তরাষ্ট্রকে নিজেদের আস্থায় আনতে পারেনি? যেখানে আমরা দেখেছিলাম যে এই রজার খলিল ওরফে খলিলুর রহমান, তাকে দিয়ে একাধিক বৈঠক করানো হয়েছে এই যুক্তরাষ্ট্রের যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে। তো এই বৈঠকের ফলগুলো তো আমরা এখন দেখতে পাচ্ছি একটা জিরো। এত বৈঠক টোঠক করে তো কিছুই হলো না, যে দিন শেষে আমাদের উপরে 35% শুল্ক তারা আরোপ করলো। এখন আমার কথা হচ্ছে এর দায়ভার তো এই রজার খলিলকে নিতে হবে। এখন আমার কথা হচ্ছে রজার খলিলকে এই দায়টা নিবেন, নাকি রজার খলিল যা করেছেন ইচ্ছা করেই করেছেন? এই প্রশ্ন আমাদের মনে কিন্তু এখন আসতে হবে। কারণ আমি এখন সিরিয়াসলি মনে করি যে এই লোকটা ভারতের রয়ের এজেন্ট, এই লোকটা লেংটু সোলেমানের বন্ধু, এরা ভারতের স্বার্থে কাজ করতেছে। এবং এটা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল এই 35% ট্যারিফের মাধ্যমে। কেন? কারণ আজকে যদি বাংলাদেশের গার্মেন্টসের উপরে, বাংলাদেশের পণ্যের উপরে যদি 35% শুল্ক আরোপ করা হয়, এটা ডিরেক্ট বেনিফিশিয়ারি হবে ভারত। কারণ ভারতের গার্মেন্টস এর প্রোডাক্ট গুলো তখন আমেরিকাতে যাবে। ভারত হচ্ছে আমাদের এই গার্মেন্ট এই যে আমরা রপ্তানি করি, এক্ষেত্রে আমাদের ওয়ান অফ দা কম্পিটিটর হচ্ছে ভারত। এখন আমাদের পণ্য যদি আমরা রপ্তানি করতে না পারি, সেখানে ভারত যদি তাদের পণ্য রপ্তানি করতে পারে, ভারতের তো ওখানেই জয়। এখন আমাদের পণ্যের উপরে যদি 35% শুল্ক থাকে, এটা তো ক্ষতি হচ্ছে আমাদের। আর ভারত যদি সেখান দিয়ে এই ইস্যুটা নিয়ে নেয়, ভারতের লাভ হচ্ছে। এখন হয়তো ভারতের লাভ করার জন্যই ইচ্ছাকৃত ভাবেই এই কাজটা করেছেন এই খলিলের মতো লোকরা। এখন আমাদেরকে আসলে এই আন্তর্জাতিক খেলাগুলো কিন্তু বুঝতে হবে। আর আমি খলিলকে এ কারণেই আমি মনে করি যে ভারতের দালাল বা ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়নকারী, এ কারণেই মনে করি কারণ খলিলের বন্ধু হচ্ছে লেংটু সোলেমান। আর লেংটু সোলেমান সে যে ভারতীয় রয়ের বা ভারতের লোক, এই কারণে যে কারণে আপনি দেখবেন যে তার 100টা ভিডিওর মধ্যে আপনি দেখবেন যে তার ওই 90টা ভিডিও হচ্ছে বিএনপি কে কেন্দ্র করে, আর 10টা ভিডিও হচ্ছে আপনার ওই ভারতের গালাগালি করবে, নরেন্দ্র মোদীর গালাগালি করবে। কারণ এটা হচ্ছে একটা অন্য রকমের স্ট্র্যাটেজি। আপনি যত বেশি গালি মারবেন ভারতকে, যত বেশি আপনি গালি মারবেন নরেন্দ্র মোদী, তত মনে হবে যে আপনি তত এন্টি ভারত। কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি যে আপনি ওরে বেশি বেশি গালি মারবেন, যাতে মানে পাবলিকের আপনি বুঝে যাবেন যে আমি খুব বেশি এন্টি ভারত, কিন্তু তলে তলে আবার আপনি ভারতের স্বার্থ আদায় করবেন, ভারতের পক্ষে কাজ করবেন। তো অনেকটা আমরা কিন্তু ওইরকমই অবস্থা এখন দেখতে পাচ্ছি। এখন আমি মনে করি যে আমাদের যারা সচেতন জনগণ রয়েছেন, তাদেরকে কিন্তু এই খেলাগুলো বুঝতে হবে যে এই রজার খলিল ওরফে খলিলুর রহমান, তিনি আসলে এই যে তিনি তাকে দিয়ে যে এত বৈঠক করা হলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে, বা তাকে দিয়ে যে এত নেগোসিয়েশন করা হলো, এটার ফলাফল আমরা কি দেখতে পাচ্ছি? এটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি জিরো, একদম জিরো। এটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এবং এটার জন্য আমাদের দেশ ও জাতি সাফার করবে। খলিলের তো কিছু যায় আসবে না, কারণ খলিল একটা টেম্পোরারি বেসিসে এখানে এসেছে। আমেরিকাতে তার আরাম আয়েশের জীবনযাপন ছিল, সেখান থেকে সে এখানে এসেছে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে। এজেন্ডা বাস্তবায়ন শেষ হবে, সে আবার তার ব্যাক টু ইউএসএ চলে যাবে। তার কিন্তু কিছু যায় আসবে না। ক্ষতি কার হবে? ক্ষতি হবে এই দেশের জনগণের, এই দেশে যারা বসবাস করছেন তাদের। এখন আমাদের জনগণের কষ্ট হোক, জনগণের ক্ষতি হোক, এটা নিয়ে তো এই রজার খলিলদের কোনো দায় আসে না। টিটু ভাই, আপনি নিজেও ওই যে আমি আপনাকে বলেছিলাম ওই বইটা, আপনার ওই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যিনি, তার যে আত্মজীবনী ছিল, সেই বইটা হ্যাঁ, তো সেই বইতেই কিন্তু স্পষ্ট করে লতিফুর রহমান তিনি কিন্তু লিখেছেন যে তার অধীনে যখন কাজ করতেন এই খলিল কি চরিত্রের লোক ছিল। তা আমি আমার যারা দর্শক রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই বিচারপতি লতিফুর রহমানের যে আত্মজীবনীমূলক বইটি বাজারে পাওয়া যায়, এই বইটি একটু সংগ্রহ করুন এবং এই বইটি আপনারা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই লেংটু সোলেমানের বন্ধু এই খলিলুর রহমান যে কত বড় একটা সাংঘাতিক ক্যারেক্টারের একটা লোক। কারণ লতিফুর রহমান ওখানে নিজেই উল্লেখ করেছেন যে তাকে তিনি নিয়োগ দিয়েছিলেন আত্মীয় কোটায়। জি, আমি এই বইটির কথাই বলছি, এই তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি। এই বইটা আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা সংগ্রহ করেন। এই বইতে এই খলিল সম্পর্কে লতিফুর রহমান লিখেছেন যে এই খলিল তার আত্মীয় কোটায় লতিফুর রহমানের ওখানে চাকরি লাগিয়ে নিয়েছিলেন। এবং এই খলিলকে যখন লতিফুর রহমান বলেছিলেন যে তিনি উপদেষ্টা হিসেবে যাদের যাদের নিয়োগ দিবেন তাদের একটা তালিকা করার জন্য, খলিল চালাকি করে ওই তালিকাটা করে আবার নিজের হার্ড ড্রাইভে ওটার কপি আবার রেখে দিয়েছিল চতুরতা করে। এটাও লতিফুর রহমান লিখে দিয়েছিল যে এই বইতে, যে এই খলিল তার অনুমতি না নিয়ে এই বইতে তিনি লিখেছেন যে সে একটা গোপনে একটা ফাইল রেখে দিয়েছিল যে কারা কারা উপদেষ্টা হবে এই নামের তালিকাটা। অর্থাৎ সে যে একটা ক্রিমিনাল, সেটা ওই লতিফুর রহমানের সময় থেকেই সে ক্রিমিনাল ছিল। লতিফুর রহমানের বইতেই এটা উল্লেখ আছে। তো ওয়ান্স দ্য ক্রিমিনাল অলওয়েজ দ্য ক্রিমিনাল। আর এরপরে লতিফুর রহমানের ওখানে ঢোকার পরে সে তো আপনি জানেন যেটা পরকীয়া প্রেম করেছিল, পরকীয়া প্রেমিকাকে সে পাওয়ার জন্য একই সাথে নিউ ইয়র্কে পোস্টিং নিয়েছিল তারা। পরবর্তীতে যখন ওই আয়েশা আফসারির স্বামী এটা জেনে গেলেন, তখন ওই ব্যক্তি এই পরকীয়া প্রেমিকাকেও গুলি করেছেন, নিজে আত্মহত্যা করেছিল। অর্থাৎ দুটি তাজা প্রাণের মৃত্যু ঘটেছিল এই লেংটু সোলেমানের বন্ধু এই খলিলের কারণে। আর আজকে সেই খলিলকে দিয়ে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যত নেগোসিয়েশন গুলো ডক্টর ইউনূস করাচ্ছেন,
কেন করাচ্ছেন, কি চাপে করাচ্ছেন, কার চাপে করাচ্ছেন, এটা তো আমরা বুঝি। হয়তো ডক্টর ইউনূসের একটা ওই মনের মধ্যে একটা আতঙ্ক ছিল, বা দেখেছিলেন যে ক্ষমতা গ্রহণের পরপরই লেংথু সোলেমান একের পর এক ভিডিও বানাচ্ছিল ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে, একের পর এক ভিডিও বানাচ্ছিলেন। তো এখন ডক্টর ইউনূস দেখছে যে আমি 85 বছরের একটা বুড়া, এখন আমাকে যেভাবে জয় বাংলা করতেছে প্রতিটা এপিসোডে, আমি জয় বাংলা নিতে পারতেছি না। আমার শফিকরা যেভাবে বানাচ্ছে, জাতীয় দুশ্মন বানায় দিচ্ছে, গণদুশ্মন, শফিক নিতে পারতেছে না। তখন শফিক আর ডক্টর ইউনূস বললো যে আসেন আমরা মাপও চাই, দোয়াও চাই। আমরা লেংথু সোলেমানের কাছে গিয়ে বলি, লেংথু সোলেমান তোমার কি আবদার আছে বলো, আমরা তোমার আবদার মিটিয়ে দিচ্ছি, আমাকে মাপও করো, দোয়াও করো। তখন লেংথু সোলেমান বলছে আমার বন্ধু খলিল রে নে, তোকে ক্যাবিনেটে ঢুকা, তাইলে আমি তোদেরকে মাফ করবো। তারপর খলিল রে নিছে, নেওয়ার পর থেকে এখন খলিল বলতেছে জয় ইউনূস জয়, জয় আমাদের এই শফিক ভাই জয়। এখন আমার কথা হচ্ছে আমাদের জনগণ তো উজবুক না, জনগণ তো জানে যে যেই লেংথু সোলেমান ক্ষমতা নেওয়ার সাথে সাথে ডক্টর ইউনূস আর এই শফিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে, সেই ইউনূস এখন হঠাৎ, সেই ইউনূসের পক্ষে কেন হঠাৎ করে আবার এই লেংথু সোলেমান এত গলাবাজি করতেছে? কারণটা কি? কারণ এই ইউনূসের বিরুদ্ধেই সমালোচনা করা এই লেংথু সোলেমান এখন ইউনূসের পক্ষের লোক, শফিকের পক্ষের লোক। কারণ লেংথু সোলেমানের বন্ধু খলিলকে তারা নিরাপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে, এবং বসিয়ে লেংথু সোলেমানের পারপাস সার্ভ হইতেছে, খলিলের পারপাস সার্ভ হইতেছে, এবং তারা তাদের ইচ্ছা মতো এই সরকারটাকে কাজে লাগাইতে পারতেছে। কিন্তু এর মাধ্যমে আমাদের জনগণের যে তারা পশ্চাৎ দেশে আঘাত করতেছে বারবার, জনগণের যে 12টা বাজায় দিতেছে, এটা যদি আমাদের সচেতন জনগণ বুঝতে না পারে, তাহলে কিন্তু আমাদের সামনে অনেক অনেক খারাপ একটা সময় অপেক্ষা করছে। আমি আমার জনগণ, যারা সচেতন জনগণ, তাদেরকে বলবো যে এই যে লেংথু সোলেমান বা এই যে তথাকথিত এই যে লেন্দুক দর্জি, যারা অনলাইনে বসে আপনাদের মগজটাকে ধোলাই করতেছে, এক একদিন এক একটা ভিডিও বানায় বানায় আপনাদের ব্রেইন ওয়াশ করতেছে, এদের ব্যাপারে সতর্ক থাকুন। কারণ এরা কিন্তু আমাদের দেশের ভালো চায় না, জাতির ভালো চায় না। আর যদি সত্যিই ভালো চাইতো, তাহলে কিন্তু এই লেংথু সোলেমান 5ই আগস্টের পরেই বাংলাদেশে চলে আসতো। এত যদি তোমার দেশের প্রতি প্রেম থাকে, তাও না, তাহলে দেশে গিয়ে ডক্টর ইউনূসের সাথে একসাথে মিলা কাজ করো না, তা তো করবে না। সে তার আরামে প্যারিসে বসে মনে করেন সে তার সুযোগ সুবিধা যা আছে সব ভোগ করবে, আর এদিকে মনে করেন দেশটার মধ্যে একটা মবের রাজত্ব কায়েম করবে, দেশটার মধ্যে নিজের পরিকল্পনা মতো যত আকাম কুকাম আছে এগুলি ঘটাবে। একদিন বলবে তোমরা যাও রাস্তার মধ্যে নাইমা তুমি ওয়াকারের বিরুদ্ধে, আর্মির বিরুদ্ধে কাজ করো, আরেকদিন বলবে তুমি যাও গিয়ে আজকে উমুককে জয় বাংলা করো, তুমুককে জয় বাংলা করো, এগুলি সে করবে। এইভাবে দেশটাকে অস্থিতিশীল করবে এবং কইরা সেটা নিজের পারপাস সার্ভ করবে। তো আমি মনে করি আমার সচেতন জনগণ যারা রয়েছেন তারা ইতিমধ্যে এই খেলাটা বুঝে গেছেন। আর যেই বাকি 2-1 দর্শক, একটা আরেকটা খেলা আছে সাকিব, আমি জানি না, আমি একটা ভিডিও দেখলাম, আপনি জানেন মুফাসসিলকে জানেন আপনি, মুফাসসিল ইসলাম, সে একটা একটা তথ্য দিয়েছে গত কালকে। এই তথ্যতে এই একই কথা কিন্তু আমি আপনার সাথে টক শোতে বলেছিলাম, আপনি একটু রিকল করেন। সেটা হচ্ছে যে এই আমরা যে বলছি যে এই বিএনপির বিরুদ্ধে এত যে এপিসোড উনি করছেন, এর একটি কারণ আছে সাকিব। উনি চাচ্ছেন বিএনপির কোন নেতা বলুক, তার মানে জীবন নাশের হুমকি তাকে দিক, অথবা কোন রকম মানে আসো তুমি এদেশে, তোমাকে ব্যবস্থা তোমার ঠান্ডা করব, এরকম একটি স্টেটমেন্ট চাচ্ছে। এই স্টেটমেন্টটি উনার প্যারিসে উনার কেসে এটা কাজে লাগবে। এই কথাটা কিন্তু আমি প্রায় 4-5 মাস আগে বলেছিলাম যে এই জিনিসটাই উনি চাচ্ছেন। হ্যাঁ, যে এরকম একটি তথ্য, এরকম একটি অ্যাকশন যদি বিএনপি করে, তখন বলবে এই যে বিএনপি এখন ক্ষমতায় যাবে, এরা কিন্তু এরকম বলেছিল আমাকে যে আমি দেশে গেলে এরা আমাকে মানে প্যাকেট করবে। সো এটাও একটা কারণ হতে পারে, যেটা কিন্তু দেখলাম গতকালকে আমাদের মুফাসসিল এই একই রকম কথা বলবে। এবং সবচেয়ে বড় কথা কি আপনি দেখেন 1971 সালেও আওয়ামী লীগের যারা আপনার ওই যে ভারতের যে সোনাগাছিতে গিয়ে মুক্তিযুদ্ধ করছিল, তারাও কিন্তু 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন বাংলাদেশে ফিরে আসছিল। কারণ তখন পাকিস্তানি শাসকরা তো নাই, আমার স্বাধীন দেশে আমি ঢুকবো, সমস্যা কি? কিন্তু আপনি দেখেন এই লেংথু সোলেমানের মতো যারা অনলাইন পীর রয়েছে, তারা কিন্তু 5ই আগস্টের পরে ফ্যাসিবাদী হাসিনার পতনের পরে তারা কিন্তু বাংলাদেশে যাচ্ছে না, জীবনেও যাবে না। উপরে ওই বিদেশ থেকে বৈশা বৈশা মনে করেন বড় বড় আওয়াজ ছাড়বে, গুলি ছাড়বে। আমার কথা হচ্ছে তোমরা এতই যখন দেশপ্রেমিক, এতই বড় বড় কথা বলো, তো যাও না দেশে গিয়ে জনগণের জন্য কাজ করো, তা তো করবা না। বিদেশে বৈশা বৈশা দেশটাকে অস্থির করবা। আমি সাকিব রেডি আছি, বিমানবন্দরে আমি ফুল নিয়ে আমি তাদেরকে কিন্তু বরণ করবো, আমি কিন্তু রেডি। এখন আমি আমার দর্শকদেরকে বলবো যে এরা কেন যায় না, কারণ কি জানেন? কারণ হচ্ছে একবার যে গায়া ও তো আর ফিরতে আসতে পারবে না। কারণ হইল যে কাগজ নিয়ে আসে, একবার যদি বাংলাদেশে যাই আর জিন্দেগিতে প্যারিসে যেতে পারবো না। একবার যদি আমেরিকার নিউ ইয়র্কের থেকে চলে যাই, এই যে টার্জেন ভিসা নিয়ে আসছিলাম, আর তো ফিরে আমেরিকা আসতে পারবো না। যদি আমেরিকা বা ফ্রান্সের সরকার বলতো যে ভাই তুই যা, তুই আবার ফিরে আসতে পারবি, তাইলে কিন্তু এরা যাইতো। এটা সত্যি কথা। যেহেতু কাগজপত্রের সমস্যা আছে, চাইতে পারতেছে না। এখন ওই মনে করেন বিচিটা তো এখানে আটকায় আছে, যদি বিচিটা আটকায় না থাকতো তাহলে ঠিকই এতদিনে বাংলাদেশে গিয়ে নিজেদের হ্যাডমটা দেখাইতো, কিন্তু ওই যে হ্যাডমটা দেখাইতে পারতেছে, এখন বিচি তো এখানে আটকানো আছে। এখন এইটাই হচ্ছে মূল বিষয়টা, যে আসলে এরা আপনার ওই বৈশা বৈশা বিদেশে অনেক বড় কাফালিং করবে,
অনেক বড় বড় হ্যাডম দেখাবে, তুমুকরে জয় বাংলা করবে, তুমুক এই করবে। তো এখন দিন শেষে আসলে এরা কেউই দেশে আসবে না, কারণ দেশে আসতে গেলে এরা আর ফিরে যেতে পারবে না প্যারিসে অথবা নিউ ইয়র্কে, কারণ এদের কাগজপত্রের জটিলতা রয়েছে। এদের যদি মনে করেন নাগরিকত্ব থাকতো, বা এরা যদি মনে করেন বৈধ কাগজপত্র থাকতো, এদের যদি মানে পারমিট থাকতো অন্য দেশে যাতায়াত করার, তাহলে ঠিকই কিন্তু মানে বাংলাদেশে যাতায়াত করার যদি পারমিট থাকতো এরা কিন্তু যাইতো। যেহেতু মানে ওটা নাই, সেজন্যই তারা কিন্তু বৈশা বৈশা এখন এই দেশটাকে অস্থিতিশীল করেই তাদের যত ফায়দা হচ্ছে তারা ফায়দা নিচ্ছে। কারণ মনে করেন আপনি একটা বুম নিয়ে গেলেন, আমি উমুকের থেকে আসছি, তুমি চিনো আমার ভাই হইতেছে উমুক অনলাইন অ্যাক্টিভিস্ট, আমারে তুমি টাকা দাও, না দিলে কিন্তু তোমার বিরুদ্ধে কিন্তু রিপোর্ট আছে ওখানে। তো কার ঘাড়ে কয়টা মাথা আছে, কোন ব্যবসায়ীর ঘাড়ে কয়টা মাথা আছে যে আপনি তারে চান্দা দিবেন না? মনে করেন একটা বুম নিয়ে গেল, বুম নিয়ে গিয়ে রাখলো সামনে, রেখে বললো যে আমারে চিনো, আমার ভাই কিন্তু উমুক, উমুক অনলাইন অ্যাক্টিভিস্ট, আমারে চান্দা দাও, চান্দা না দিলে কিন্তু একেবারে একদম শেষ করে দিব, কিন্তু বিদেশ থেকে কিন্তু জয় বাংলা করে দিবে তোমাদের। তো তখন কি করবেন আপনি? কিচ্ছু করার নাই। এখন এগুলি তো মনে করেন পুরো এদের তো লাভ হচ্ছে, ফাইন্যান্সিয়ালি তো লাভ হইতেছে, তাই না? এখন আমাদের কথা হচ্ছে কি, আমাদের জনগণ সবাই তো বেকুব না। হ্যাঁ, জনগণের একটা অংশ বেকুব যারা দেলোয়ার হোসেন সাঈদীকে চান্দে দেখছে, এবং ওই অডিয়েন্সটা মনে করেন এদের একটা বিশাল সমর্থক যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চান্দে দেখছে। এখন এই চান্দে দেখা গোষ্ঠীর ভালোবাসাকে পুঁজি করে এই শ্রেণীর ইউটিউবাররা তারা কিন্তু জনগণকে বোকা বানিয়ে তারা মোটামুটি একটা ভালো ব্যবস্থা বন্দোবস্ত করে ফেলেছে, এবং দে আর এনজয়িং ইট। কিন্তু আমাদের দেশের যারা শিক্ষিত সচেতন জনগোষ্ঠী রয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে, তারা কিন্তু এই বাটপারগুলির বাটপারি বুঝা গেছে, এবং দ্যাটস আওয়ার অ্যাচিভমেন্ট। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ সাকিব, আপনাকে চমৎকার আলোচনা করলেন। আগামী সপ্তাহে আপনাকে এই বিষয়ে আরো কথা বলবো আপনার সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সাকিব।